নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্পগাথার আসরে আজ বহুদিন বাদে আমি নূপুর হাজির হয়েছি আপনাদের একটা নতুন ধরনের গল্প শোনাবো বলে। আজকের গল্পের নাম নাম ভূমিকায়, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। বিদেশ থেকে ফিরে বিদেশের নানা রকম অভিজ্ঞতা নিয়ে আমি কয়েকটা ছোটোখাটো লেখা লিখেছিলাম। সেগুলি ঠিক ভ্রমণ কাহিনী বলা যায় না, আবার রম্য রচনাও নয়। যেভাবে মনে এসেছে সেইভাবেই লিখেছি। যেমন একটা লেখার নাম ছিল যারা আর ফিরবে না। ইউরোপে, আমেরিকার এরকম বাঙালি ছেলেমেয়েদের সঙ্গে অনেকেরই দেখা হবে যারা 2-1 বছরের জন্যে ওদেশে গিয়েছিল, তারপর কোনো কারণে সারা জীবন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরিজোনায় একজন মানুষকে দেখে এসেছি যিনি 43 বছর ধরে ওদেশে আছেন। এখনও ফিরে আসার কথা চিন্তা করেন, কিন্তু বোঝাই যায় ওর পক্ষে সব ছেড়ে ছুঁড়ে আর ফিরে আসা সম্ভব নয়। সেই রকম নিউ ইয়র্কে দেখেছিলাম আমার বাল্যবন্ধু নব্যেন্দুকে, যে মাত্র 4 বছর ওখানে রয়েছে, কিন্তু কোনো কারণে স্বদেশের প্রতি তেমন তীব্র অভিমান জন্মে গেছে যে ও আমাকে বলেছিল এখানে না খেয়ে মরতে হলেও মরব, কিন্তু দেশে ফিরে আর কারো কাছে দয়া চাইব না। আর কোনো দিন ওদিকে যাচ্ছি না। বেড়াতে হলে জাপানে বেড়াতে যাব, কিন্তু ইন্ডিয়া কখনো না। আমি নবেন্দুর এত অভিমানের ঠিক কারণ খুঁজে পাইনি, অথচ জানতুম নবেন্দুর বাবা মা আশা করে আছেন নবেন্দু শিগগিরই দেশে ফিরবে। যাই হোক, আমারই লেখা আমি প্রধানত নবেন্দুকে নিয়েই লিখতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টিতে ব্যাপকত্ব দেবার জন্য এইভাবেই শুরু করেছিলাম। লন্ডনে দেখেছি নীতিশ ব্যানার্জি, প্যারিসে অমিতা ঘোষাল, বার্লিনে দীপঙ্কর রায়, নিউ ইয়র্কে সতেন্দু মজুমদার। এরা আর ফিরবে না। নবেন্দুর নাম বদলে দিয়েছি সতেন্দু, অন্যদের নামও বদলেছি, এবং এরকম অনেককে সত্যিই আমি দেখেছি। কিন্তু পুরোপুরি বাস্তব সত্য লেখকদের কলমে আসে না। লেখার নিজস্ব যুক্তিতে কিছু কিছু কল্পনা মেশাতেই হয়। কেউ কেউ বোধহয় ভাবছেন আমি প্যারিসে অমিতা ঘোষালের ব্যাপারটাই বানিয়েছি। তা কিন্তু নয়। অন্য নামের ঠিক ওই রকম একটি বাঙালি মেয়ের সঙ্গে প্যারিসে আমার সত্যিই আলাপ হয়েছিল। জার্মানিতে দীপঙ্কর রায়ের কথাটাই আমার একেবারে বানানো। জার্মানিতে আমার যাওয়াই হয়ে ওঠেনি, তবে গোটা জার্মানিতে অনেক বাঙালি আছে, তাদের মধ্যে ওই রকম না ফেরার দলেও কারুর থাকা সম্ভব। সুতরাং এরকম চরিত্র বানানো দোষের কিছু নয়। লেখাটা ছাপা হওয়ার পরের দিন একটি 16-17 বছরের কিশোর এসে আমার সঙ্গে দেখা করলো সংবাদপত্র অফিসে। ছেলেটি ভারী সুশ্রী ও লাজুক। আমার টেবিলের সামনে চেয়ারে অনেকক্ষণ চুপ করে বসে রইল। ভালো করে কথাই বলতে পারছে না। একবার শুধু বলল, আপনার অনেক লেখা পড়েছি। বিদেশ সম্পর্কে যে লেখাগুলো লিখেছেন আমাদের বাড়ির সবাই পড়ে। এরকম কেউ কেউ আসে মাঝে মাঝে, কথাবার্তা বিশেষ জমে না। আমার লেখার প্রসঙ্গ উত্থাপিত হলে আমি কোনো কথাই বলতে পারি না, শুধু মনে মনে বারবার বলি ও কিছু নয়। কিছুক্ষণ বসে থাকার পর ছেলেটি বলল, আপনি আমাদের বাড়িতে একদিন আসবেন, আমার মা আপনাকে দেখতে চান। আমি মানুষ হিসাবে অত্যন্ত অসামাজিক। আত্মীয় স্বজনদের বাড়িতে
কখনোই যাই না। অচেনা কারোর বাড়িতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কারোর সঙ্গে মন খুলে কথাই বলতে পারি না। এই ছেলেটির বাড়িতে গিয়ে আমি কি করব? আমি বললাম, আচ্ছা, যাব, একদিন সময় করে যাব। ছেলেটি বলল, যেতেই হবে কিন্তু। আমি বললাম, আচ্ছা, যদি সময় সুযোগ পাই যাব, অর্থাৎ কোনো দিন যাব না। ছেলেটি তার পরের দিনই আবার এসে বলল, আমার মা আপনাকে ডেকেছেন, আজই চলুন। আমি মনে মনে একটু বিরক্ত হলাম, মুখে বললাম, আজ আজ তো যেতে পারবো না, আমার অনেক কাজ আছে আজ। ছেলেটি হতাশ মুখে বলল, যাবেন না? সবাই আপনার জন্য বসে আছে। আমি ভাবলাম, এ কি, মামার বাড়ির আবদার নাকি? সবাই বসে আছে বলেই আমাকে যেতে হবে? আমার অনুমতি না নিয়েই বসেই বা থাকে কেন? একটু কঠোরভাবে বললুম, আজ যা আমার পক্ষে অসম্ভব। ছেলেটি বলল, তবে কবে যাবেন? কাল? আমি বললুম, কবে যাব তা কিছুই বলতে পারছি না। এর দুদিন বাদে একজন মহিলা আমাকে টেলিফোন করলেন। গলার আওয়াজ শুনে মনে হলো প্রৌঢ়া, তবে বেশ মিষ্টি কণ্ঠস্বর। তিনি বললেন, তুমি আমার ছেলের বয়সী, একদিন আমাদের বাড়িতে আসবে? কেন বলুন তো? এমনি, তোমার লেখা পড়ি, তোমাকে একটু দেখতে ইচ্ছা করে। কিন্তু আমার যে এখন কয়েকদিন বড্ড কাজ রয়েছে। কি এমন কাজ? আধ ঘন্টার জন্য ঘুরে যেতে পারবে না? কবে আসবে বলো? আজ? কাল? আমার ছেলেকে পাঠিয়ে দেব। মহিলার সঙ্গে যুক্তিতর্ক করতে আমি একেবারেই পারি না। বুঝতে পারলাম, যত দিন না যাব তত দিন এরা জ্বালাতন করবেন। তার চেয়ে চোখ কান বুজে একবার ঘুরে আসাই ভালো। বললাম, আচ্ছা, কাল পরশুর মধ্যে যাব। আপনাদের বাড়িটা কোথায় বলুন তো? মহিলা বললেন, আমার ছেলেকে পাঠিয়ে দেবো, তোমাকে নিয়ে আসবে কালকে। তোমাকে বাড়ি খুঁজতে হবে না, কালই আসছো তো? হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো বলো তো? আমি একমাত্র ভালোবাসি কাস্পিয়ান সাগরের মাছের ডিমের বড়া। মহিলা অবাক হয়ে বলেন, সে আবার কি? সেসব কোথায় পাবো? আমি হেসে বললাম, তার মানে আমি কিছুই খেতে ভালোবাসি না, আমি শুধু চা খাবো। পরের দিন ছেলেই ট্যাক্সি নিয়ে এসেছিল। আমি ওকে ট্যাক্সি ভাড়া দিতে চাইলে কিছুতেই নিল না। এলগিন রোডের কাছেই ওদের বাড়ি। একটি সুসজ্জিত বসবার ঘর, সেখানে 2-3 জন মহিলা, 4-5 জন পুরুষ স্থির হয়ে বসে আছেন আমারই প্রতীক্ষায়। ঘরে ঢুকেই আমি আড়ষ্ট হয়ে গেলুম। জড়সড় হয়ে বসলুম আমার জন্য নির্দিষ্ট সোফায়। যে মহিলা আমায় ফোন করেছিলেন তিনিই প্রথম বললেন, ও মা, এ তো সত্যি ছেলে মানুষ।
আমি ভেবেছিলুম লেখকদের অনেক বয়স হয়। আমি কি আর বলবো, লাজুক হাসি নিয়ে মুখ নিচু করে রইলুম। কতক্ষণে এখান থেকে ছাড়া পাবো সেই আমার একমাত্র চিন্তা। একজন বয়স্ক পুরুষ জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন বিদেশে ছিলেন? আমি সংক্ষেপে উত্তর দিলুম। তিনি জিজ্ঞাসা করলেন, কী জন্যে গিয়েছিলেন? চাকরি না পড়াশোনা? প্রশ্নগুলো প্রায় জেরার মতন হয়ে যাচ্ছে বলে আমার একটুও পছন্দ হলো না। আমি চোখ তুলে বললাম, কোনো কারণেই নয়, এমনি ঘুরে বেড়াতে। মহিলা তাড়াতাড়ি বললেন, তোমার লেখাগুলো আমরা সবাই পড়ি, তুমি অনেক দেশ ঘুরেছ না? এরপর চা এলো। কাস্পিয়ান সমুদ্রের মাছের ডিম জোগাড় করতে পারেনি বটে, কিন্তু 4 রকমের ফ্রাই ও 2-3 রকমের মিষ্টি আছে। অচেনা লোকজনের সামনে খাবার খেতে আমার একদম ভালো লাগে না। মিষ্টি আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু জানি এরপর কি হবে। আমি খেতে চাইব না, আর ওরা ঝোলাঝুলি করবেন। একটা অন্তত খাও, খেতেই হবে। এই এক বিরক্তিকর ব্যাপার আমাদের দেশে। সেই মহিলা হঠাৎ প্রশ্ন করলেন, দীপঙ্কর তোমার বন্ধু? আমি অবাক হয়ে বললাম, কোন দীপঙ্কর? যার কথা লিখেছ? সবাই অভিযোগ করেন আমি একটু বেশি লিখি, এ কথা ঠিক। প্রায় প্রত্যেক দিনই আমাকে কিছু না কিছু লিখতে হয়। সুতরাং নিজের লেখার সব চরিত্রের নাম মনে রাখা আমার পক্ষে অসম্ভব। দীপঙ্কর নামটা বোধহয় আমি নানান লেখায় অন্তত 8-10 বার ব্যবহার করেছি। ব্যক্তিগত জীবনেও 4 জন দীপঙ্করকে চিনি। সুতরাং কী করে বুঝব? মহিলা বললেন, যে দীপঙ্করের সঙ্গে তোমার বার্লিনে দেখা হয়েছিল। এবার আমি বুঝতে পেরে ভয় পেয়ে গেলুম। নিশ্চয়ই এর ছেলে দীপঙ্কর বিদেশে আছে, কোনো চিঠিপত্র দেয় না। লেখা পড়ে এরা ভেবেছেন। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না না, দীপঙ্কর রায় বলে আমি কাউকে চিনি না, ওটা বানানো চরিত্র। বানানো? তুমি যাদের কথা লিখেছ সবার কথাই বানানো? না, সকলের কথা বানানো নয়, তবে ওই ওই নামটা, মানে তুমি আমাদের বাড়িতে আসতে চাইছিলে না, কারণ দীপঙ্কর তোমাকে আসতে বারণ করেছে, তাই না? না, বিশ্বাস করুন, আমি জার্মানিতে কখনো যাইনি। কোনো দেশে না গিয়ে সে দেশের কথা কখনো লেখা যায়? জার্মানি সম্পর্কে তো বিশেষ কিছু লিখিনি, সামান্য 2-1টা উল্লেখ। প্রৌঢ় ব্যক্তিটি এবারে বললেন, আপনি যে জেনিভার কথা লিখেছেন আগের সপ্তাহে, সেটাও কি বানানো? না, জেনিভাতে ছিলাম কয়েকদিন। দীপঙ্কর তো জেনিভাতে আসতে পারে, সেখানেও ওর সঙ্গে আপনার আলাপ হয়ে থাকতে পারে। আচ্ছা, বিপদেই পড়া গেল। নিজের ওই লেখাকে মিথ্যা প্রমাণ করা যেন অসুবিধাজনক, তেমনি সত্যি প্রমাণ করাও অসম্ভব। আমার পিঠ দিয়ে ঘাম বইতে শুরু করলো। তবে আমার ধারণা ভুল। দীপঙ্কর রায়
এই মহিলার ছেলে নন, এদের সঙ্গে কোনো আত্মীয়তাই নেই। মহিলা তার ছেলেকে বললেন, রুচিরাকে ডাক না, রুচিরা আসবে না? একটু পরেই একটি যুবতী মেয়ে এসে ঘরে ঢুকল, বেশ লম্বা, ছিপছিপে, সুন্দরী ও অহংকারী। সাবলীল ভঙ্গিতে একটা মোড়া টেনে বসে আমার দিকে তাকিয়ে রইল। প্রৌঢ়া মহিলাটি আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। রুচিরা ওদের পাশের বাড়িতে থাকে। রুচিরাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। মহিলা বললেন, এই রুচি, তুই ওকে কি জিজ্ঞেস করবি কর না। মেয়েটি আমার চোখে চোখ রেখে বলল, কেমন আছে দীপঙ্কর? আমি দীপঙ্করকে চিনি না। আপনি সত্যি কথা বলতে পারেন, আমরা কেউ কিচ্ছু মনে করব না। কি, কোথাকার দীপঙ্কর? তার জন্য আমাকে এই অস্বস্তিতে পড়তে হবে কেন? আমি মনের খেয়ালে একটা কিছু লিখেছিলাম, তার জন্য আমার কোনো দায়িত্ব নেই। দীপঙ্কর রায় নামটি এতই সাধারণ যে অনেকেরই এই নাম হতে পারে। এমনকি জার্মানিতেও একাধিক দীপঙ্কর রায় থাকা সম্ভব। রুচিরা বলল, আপনি লিখেছেন কপালের পাশে কাটা দাগ। এক এক সময় এত বেশি হাসতে আরম্ভ করে যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এগুলো কি বানানো? সত্যি যেগুলো বানানো তা ওদের বোঝাবো কি করে? এ হচ্ছে লেখকদের কৌশল, মেনে চরিত্রকে বিশ্বাসযোগ্য করবার জন্য এরকম কয়েকটা বিশেষত্ব আরোপ করতে হয়। আমি কাউকে দেখে এগুলো লিখিনি, কিন্তু আমার লেখার মতন যদি চরিত্র থাকে তাতে আমি কি করতে পারি? বললাম, আমি জার্মানিতে যাইনি। দীপঙ্কর রায়ের সঙ্গে আমার জেনিভাতেই দেখা হয়েছিল। আগে থেকে ওকে চিনতাম। ও খুব কষ্টে আছে। ঘরে উপস্থিত সকলের মুখই স্বাভাবিক হয়ে গেল। সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রৌঢ় মহিলা বললেন, তুমি তাহলে এতক্ষণ আমাদের কাছে লুকোচ্ছিলে কেন? আমি কঠোর আদর্শবাদীর মতো মুখ করে বললাম, আমি আগে ভেবেছিলাম আপনি দীপঙ্করের মা। মায়ের কাছে ছেলের দুঃসংবাদ কি করে দিই বলুন? তিনি দারুণ উৎকণ্ঠার সঙ্গে বললেন, কি হয়েছে, কি হয়েছে দীপঙ্করের? আমি বললাম, এমন কিছু নয়, আপনি আপনি ভয় পাবেন না। মহিলা বললেন, দীপঙ্কর আমার কেউ নয়। এই এই রুচির সঙ্গে দীপঙ্করের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ দীপঙ্কর দেশ থেকে চলে গেল। 4-5 বছরের মধ্যে একটাও চিঠি পর্যন্ত না। রুচিরার বাড়িতে তো কেউ দীপঙ্করের নামও উচ্চারণ করবে না। আমি এই মেয়েটার কথা যত ভাবি। রুচিরা বলল, মাসিমা, আমাকে বলতে দিন। আচ্ছা সুনীল বাবু, আপনি জানেন ও হঠাৎ কেন এদেশ ছেড়ে চলে গেল? আমি বললাম, সবাই যে কারণে যায়, ভাগ্য পেরাতে, বেশি টাকা রোজগার করতে। কিন্তু ও তো এখানে ওর থিসিস কমপ্লিট করেনি। দীপঙ্কর পড়াশোনা করতে যায়নি, চাকরি করতে গেছে। সেই না হয় হলো, কিন্তু কাউকে কোনো খবর না দেবার কি মানে হয়? আমি দীপঙ্করের মনের কথা জানি না, বাইরের জীবনের কথা জানি। সে জীবনটা কীরকম? খারাপ। খারাপ মানে
খারাপ মানে দুঃখের। রুচিরা এবং ঘরের সবাই চুপ করে গেল। রুচিরার মুখ হঠাৎ লালচে হয়ে গেছে, ঠিক লজ্জা বা উৎকণ্ঠায় নয়, এক ধরনের অপমান বোধেই মেয়েদের মুখের চেহারা এরকম হয়। রুচিরাকে দেখলেই বোঝা যায় অহংকারী ধরনের মেয়ে। একটি ছেলে কোনো কারণ না দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করে গেছে, এই অপমানের জ্বালা সে ভুলতে পারছে না। এখন এখান থেকে উঠতে পারলেই বাঁচে। দীপঙ্কর রায়ের মতো একটা চরিত্রকে সৃষ্টি করা কিংবা ধ্বংস করা আমার পক্ষে ছেলে খেলা মাত্র। কিন্তু রুচিরা নাম্নী এই মেয়েটি কোনো গল্পের চরিত্র নয়, সম্পূর্ণ বাস্তব। এর জীবন ও দুঃখ নিয়ে ছেলেখেলা করা আমার সাজে না। একটু একটু ভুলেই মানুষের জীবন কত বদলে যেতে পারে। দুঃখের জীবন বলতে আপনি কি বলতে চাইছেন? আমি একটু ভেবে নিয়ে বললাম, আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। দীপঙ্কর আমাকে বলেছিল, ভাই, মাসের পর মাস আমি একটাও চিঠি পাই না। প্রত্যেক দিন চিঠির বাক্স দেখি, বিজ্ঞাপনের কাগজপত্র এইসব হাবি জাবি থাকে, কিন্তু আমাকে কেউ লেখে না। বিদেশে মাসের পর মাস একজনও চেনাশোনা কারুর চিঠি না পেলে মনের অবস্থা যা সাংঘাতিক হয়, ঠিক এরকম হয়। কিন্তু দীপঙ্করকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি কাউকে চিঠি লেখো? রুচিরা বলে উঠল, কাউকে কোনো চিঠি লেখেনি কখনো। ঠিক তাই, ও চিঠি লেখে না, অথচ চিঠি পাবার আশা করে। এই ধরনের যার মনের গঠন, তার জীবনটা দুঃখের হবে না? প্রৌঢ়া মহিলাটি বললেন, তুমি কি বলছো বাবা? বুঝতে পারলাম না। বললাম, আমি এবার উঠি, আমাকে অফিসে ফিরতে হবে। আর একটু বসো। তুমি যে লিখেছ দীপঙ্কর আর কোনো দিন ফিরবে না। কেন ফিরবে না তা তো জানি না। ও ফিরতে চায় না। ও বলেছিল, দেশে এমন কেউ নেই যার জন্য ও ফিরতে পারে। কথাটা বলে আমি আর চোখে রুচিরার দিকে তাকালাম। রুচিরা পায়ের উপর পা তুলে শক্ত হয়ে বসে আছে, উরুর কাছে শাড়ি প্লেন করছে। আমার খুব রাগ হলো। এরা দীপঙ্কর সম্পর্কে শুধু জানতে চায়, আমার সম্পর্কে একটি কথাও জিজ্ঞেস করেনি। আমি কি আদালতে অন্য কারোর সাক্ষী দিতে এসেছি নাকি? আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলি। ওদের বোধহয় আরও অনেক কিছু শোনার আগ্রহ ছিল, কিন্তু আমাকে আর বাধা দিতে পারল না। এই ঘটনার বছর 3 বাদে মেট্রো সিনেমা সিরিতে আমি রুচিরাকে আর একবার দেখেছিলাম। আমি মেয়েদের মুখ কখনো ভুলি না। রুচিরা এক পলক তাকেও আমাকে চিনতে পারেনি। ওর কপালে সিঁদুর, পাশে একজন পুরুষ সঙ্গী। রুচিরার জীবন বদলেছে। ও দীপঙ্করকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, কিংবা এমনও হতে পারে দীপঙ্কর ফিরে এসেছে, রুচিরার পাশের লোকটিই দীপঙ্কর। কিন্তু এটা একটা অন্য গল্প। জানি না এতেও আমার কোনো ভূমিকা আছে কি না। ধন্যবাদ। গল্পটা বেশ অন্য ধরনের, পড়ে বেশ ভাল লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই শুনবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের এই গল্পটি। নানান কাজের চাপের জন্য আপনাদের আসরে রেগুলার বেসিসে গল্প শোনাতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ারও করতে পারেন।
ধন্যবাদ।